ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, এটি যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সেটিই তিনি জানেন না, কারণ ভাস্কর্য হিসেবে এটি অসম্পূর্ণ। শুক্রবার সরেজমিনে গিয়ে শ্রমিকদের ভাস্কর্য ভাঙতে দেখা যায়। গত 4 দিন ধরে শ্রমিকদের এই স্থাপনাটি ভাঙতে দেখা গেলেও কে বা কারা কেন এটি ভাঙছে সে বিষয়ে প্রশাসনের কারো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন জানান, জেলা প্রশাসন এটি ভাঙছে বিষয়টি এমন নয়। তার দাবি, অনেক আগেই এটি ওই স্থান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সম্ভবত সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক জানান, নতুন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি প্রতিকৃতি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এদিকে ভাস্কর্য ভাঙা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার। তাদের দাবি ও অভিযোগ, ইতিহাস থেকে এই বীরশ্রেষ্ঠের নাম মুছে ফেলার জন্য ষড়যন্ত্র চলছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, ভাস্কর্য অপসারণের পেছনে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কি? প্রশাসন কি বলছে, স্থানীয়রা কি বলছে? আপনি সবশেষ কি তথ্য জানতে পারলেন? আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যের সামনে। আমি যদি আপনাকে একটু তথ্য জানাতে চাই, সেটি হলো যে গত 4 দিন ধরে শ্রমিকরা দিনের বেলাতে কিন্তু এই ভাস্কর্য, হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের কাজ করছিল। এই বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে তারা মুখে কুলু পেতে বসেছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে সড়ক ও জনপথ বিভাগ ও পৌরসভা এটি বাস্তবায়ন হচ্ছে, কিন্তু পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বললে তারা বলেন যে এটা আমরা করছি না, কারা করছে, কিভাবে করছে তাও আমরা জানি না। পরে আজকে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সাথে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে সড়ক ও জনপথ বিভাগ এটি অপসারণ করা হচ্ছে এবং ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যে কোনো জায়গাতেই কিন্তু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণ করা হবে এমনটি জানিয়েছেন। এদিকে অদিতি যে এই ভাস্কর্য অপসারণের বিষয়টি সচেতন মহল এবং মুক্তিযোদ্ধা মানুষের মধ্যে কিন্তু যখন ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারা জানতে চেয়েছেন যে আসলে কি কারণে কেন এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ জেলার সূর্য সন্তান তার ভাস্কর্য অপসারণ করাচ্ছে, ভিতরে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তারা তেমনটি মনে করছেন। এবং মুক্তিযোদ্ধা সংসদের সাথে কথা বলেছেন, মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেনের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা চান যে যদি এই হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণ না করা হয়, যদি সুন্দরভাবে যদি না করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু কঠোর আন্দোলনে যাবেন। এটি 2019 সালের দ্বিতীয় পৌরসভার পক্ষ থেকে কিন্তু এই নির্মাণ কাজ করা হয়েছিল এবং অসম্পূর্ণ ছিল, অর্থাৎ সম্পূর্ণ যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পরিপূর্ণভাবে করার অর্থের অভাবে, ফান্ডের অভাবে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণভাবে করতে পারেনি। কিন্তু যেভাবে এটা হামিদুর চত্বর এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য গড়ে উঠেছিল, কিন্তু শ্রমিকরা যেটি দাবি করছে নদীতে যে তাদের যান চলাচলে অসুবিধা হওয়ার কারণে তারা কিন্তু জেলা প্রশাসনের কাছে দাবি করে আসছিল যে এই ভাস্কর্য অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। এখানে ঝিনাইদহ, কুষ্টিয়া, ঝিনাইদহ যশোর এবং ঝিনাইদহ মেহেরপুর যে 4 রাস্তা মোড় আছে সেখানে যানবাহন চলাচল করে, কিন্তু শ্রমিকরা দাবি করছেন যে এখানে ছোটখাটো সড়ক দুর্ঘটনা হয়, যান চলাচল করতে সমস্যা হয়, এই কারণে তারা কিন্তু দীর্ঘদিন দাবি করছিল। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি 2 বছর আগেই রেজুলেশন করা হয়েছে, এটি তার বিষয় না। তিনি গত 2-1 দিন আগে জানতে পেরেছেন যে এটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ছিল। এই কথাটি বলে জেলা প্রশাসক নোমান হোসেন এড়িয়ে গেছেন। অদিতি। ধন্যবাদ রাজীব, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার সবশেষ খবর। আপনি খবরাখবর রাখছেন। দর্শক, ঝিনাইদহ শহরের প্রবেশ মুখে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার খবর নিয়ে সহকর্মী রাজীব হাসান যুক্ত ছিলেন এতক্ষণ। বানভাসীদের চিন্তার কোনো কারণ নেই। ত্রাণের পাশাপাশি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার নিজ সংসদীয় আসনে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জানান, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। চট্টগ্রামের পতেঙ্গায় মাইজপাড়া এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। পরবর্তীতে হাদিপাড়া, চান্দনাইশ ও সাতকানিয়ার কিছু এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী। এই সফরের সঙ্গে আছেন সহকর্মী শফিকুল হক। আমরা সবশেষ খবর জানতে যুক্ত হব তার সাথে।
শফিকুল, আজ চট্টগ্রামের কোন কোন এলাকায় পরিদর্শনের পরিকল্পনা রয়েছে অর্থমন্ত্রীর এবং ক্ষতিগ্রস্ত এলাকায় কি ধরনের সহায়তার কথা বলছেন তিনি? সকাল থেকেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার যে নিজ সংসদীয় আসন চট্টগ্রামে, সেই সংসদীয় আসন তো তিনি ঘুরেছেনই, পাশাপাশি তিনি আশপাশের যেই এলাকাগুলো রয়েছে তারও অনেকগুলো এলাকায় পরিদর্শন করেছেন। একটু আগে তিনি বাঁশখালী উপজেলায় বন্যা দুর্গত যারা এখানে বানভাসী যারা রয়েছেন তাদের এখানে ত্রাণ বিতরণ করেছেন এবং এখান থেকে সবশেষ আরেকটি স্পট তিনি এখানে পরিদর্শন করবেন। সেখানে গিয়ে তিনি বানভাসীদের যে ত্রাণ বিতরণ কার্যক্রম সেই কার্যক্রমে অংশ নেবেন এবং এর মধ্য দিয়ে আজকের সকাল থেকে তার যেই ত্রাণ বিতরণের যে কর্মসূচি সেই কর্মসূচিটি শেষ হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় তিনি সেই সকাল থেকে আমরা যেটি দেখেছি যে শুধু বানভাসীদের ত্রাণ সহায়তাই করেননি এবং যারা ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের আসলে কি কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছেন সেসব বিষয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছেন এবং আশ্বাস দিয়েছেন যেটি সকাল থেকেই তিনি একটি কথা বলেছেন যে যেই ক্ষতিগ্রস্ত যারা বানবাসীদের আসলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই বানবাসীদের পুনর্বাসনের যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সরকারের পক্ষ থেকে সেগুলো নেওয়া হবে এবং এখন যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে সেই ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে দীর্ঘস্থায়ী যে পুনর্বাসনের বিষয়টি সে বিষয়ে কাজ শুরু হবে বলে অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন। আমরা আসলে চট্টগ্রামের আজকে সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরেছি এবং বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখেছি এখানে সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে এখানে প্রান্তিক কৃষক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে সরকার যেন তাদের দিকে মুখ ফিরে তাকায় এবং তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে যেন সরকার পদক্ষেপ নেয়, এমনটি তারা প্রত্যাশা করেছেন। তো আজকের মতো এই অর্থমন্ত্রী যে ত্রাণ বিতরণ যে কার্যক্রম সেটি হয়তো এর পরবর্তীতে আরেকটি স্পট রয়েছে, সেটির মধ্য দিয়ে আজকের মতো এই কার্যক্রম শেষ হচ্ছে এবং তিনি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হবেন সন্ধ্যার পরে। অদিতি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। শফিকুল, জেনে নিচ্ছিলাম আমরা অর্থমন্ত্রীর সফর এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী শফিকুল হক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। দর্শক, বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কক্সবাজারে রয়েছেন এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সঙ্গী হয়েছেন আমাদের সহকর্মী আমরা মোহাম্মদ হোসাইন, তার কাছে চলে যাব। হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। অদিতি, আজকে সকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার সংসদীয় আসন কক্সবাজারের চকরিয়া পেকুয়ার চকরিয়ায় তিনি সারাদিন ব্যাপী বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। এবং আমি এই মুহূর্তে আছি সুরাজপুর মানিকপুর ইউনিয়নে। এখানে এবারের বন্যায় সব থেকে বেশি অংশ কিংবা এলাকা প্লাবিত হয়েছে। এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছে, তারা বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে কিন্তু সেই সময়ে ত্রাণ সহায়তা ছিল, তিনি সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। আজকে তিনি সরজমিনে এসেছেন, তারা এতে ভীষণ রকম উচ্ছ্বসিত। এবং আজকের যে ত্রাণ বিতরণ কার্যক্রম সকাল থেকে আমরা দেখেছি ফাঁসিয়াখালীতে, চকরিয়ার ফাঁসিয়াখালীতে তিনি প্রথম ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন। এরপরে কোচপাড়া নামক একটি এলাকা রয়েছে যেটি মাতামুহুরী নদী সংলগ্ন, সেই এলাকায় অসংখ্য ঘরবাড়ি ভেঙে গিয়েছে। সেই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সাথে দেখা করার জন্য তিনি সেখানে গিয়েছেন, সেখানেও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। এরপরে তিনি কিন্তু সুরাজপুর মানিকপুরে এসেছেন। এখানে কিন্তু ত্রাণ বিতরণ করে একটু আগেই তিনি পরবর্তী যে স্থানটি রয়েছে সেই উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন। এর আগে লক্ষারচর ইউনিয়ন নামে একটি জায়গা রয়েছে, সেই জায়গায় তিনি ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং ত্রাণ বিতরণ করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা প্রশ্ন করেছিলাম এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ বন্যা হরহামেশাই হচ্ছে, সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি জানিয়েছেন সরকার যে তাদের যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সারা দেশে 20 কিলোমিটার খাল খননের যে প্রকল্প নিয়েছে সেই প্রকল্প জলবায়ুর অভিঘাত মোকাবেলায় এটা বড় ধরনের ভূমিকা রাখবে এবং তাদের যে গৃহীত প্রকল্প সেই প্রকল্পে তারা বিশেষ গুরুত্ব আরোপ করছেন। একই সাথে উপকূলীয় বনায়নের উপরও তারা গুরুত্ব আরোপ করছেন এবং এখানে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে, জরিপ করা হচ্ছে এবং তাদের তালিকা প্রস্তুত করার পরে যাদের যে অবস্থা ক্ষতিপূরণ পাওয়ার মতো সেই ক্ষতিপূরণ পাওয়ার মতো হলে পরে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পুনর্বাসন
পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে এবং এখানকার মানুষের জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় কিংবা এবারের বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি মোকাবেলায় কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার কথা তিনি জানিয়েছেন। একই সাথে বেসরকারি উদ্যোগ অর্থাৎ দলীয়ভাবেও কিন্তু ত্রাণ তৎপরতা চালানোর কথা কিন্তু তিনি বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কৃষিকে এবং কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিক থেকে কৃষকদের সার বীজ দেয়া এবং কীটনাশক দেয়া কিংবা কৃষি উপকরণ দেওয়ার ব্যাপারেও কিন্তু সরকার বিশেষ নজর দিচ্ছে, যে কোনো মূল্যে যেন কৃষি উৎপাদন ব্যাহত না হয়। তো এর পরবর্তীতে নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য জায়গায় কথা বললে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো আসলে তিনি এই বন্যা দুর্গতদের মাঝে আরো কি কি বার্তা দিলেন বা এখানকার মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কতখানি পূরণ হলো। অদিতি, হোসাইন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কক্সবাজারের চকরিয়া এলাকা পরিদর্শনের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী মোহাম্মদ হোসাইন যুক্ত ছিলেন এতক্ষণ। বন্যা কবলিত রাঙামাটির উপজেলাগুলোতে এখন দৃশ্যমান হচ্ছে ধ্বংসস্তূপ আর ক্ষতচিহ্ন। কোথাও পাহাড় ধসে গেছে সড়ক, আবার কোথাও পাহাড়ি ঢলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ অবকাঠামো। দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ। উচিংছাড়া খানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, লংগদু ও বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন থেকে পানি সরে যাওয়ার পর দেখা গেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। নিম্নাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি তলিয়ে নষ্ট হয়েছে ধান, সবজি ও বিভিন্ন মৌসুমি ফলের বাগান। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ঘরবাড়ি, প্রয়োজনীয় সরঞ্জাম আর ফসল বন্যার পানিতে নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন দুর্গত গ্রামবাসী। এই সময় প্রতি বছরই ডুবে রাস্তাঘাট বৃষ্টি বাদলে এবং আপনার স্রোতে পানি ঢোকার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে এটার আর্থিক সহযোগিতা যাচ্ছে, আমাদের অবস্থা খুবই খারাপ। এদিকে সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগ। রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুনরায় ব্যবহার উপযোগী এবং দীর্ঘস্থায়ী করতে তৎপরতা চলছে। প্রায় ৬টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে ২৬টি স্পটে ২.৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ তৈরি করেছি। এদিকে কৃষি বিভাগ কর্মকর্তারা জানান মাঠ পর্যায়ে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করা হচ্ছে। সব মিলিয়ে ৩,৬৬৫ হেক্টর জমি এফেক্টেড হয়েছে। আমরা চূড়ান্ত ক্ষতি রিপোর্ট এখনো করি নেই, সঙ্গত কারণেই আরো হয়তো ১-২ দিন সময় লাগবে। প্রাথমিকভাবে এবার বন্যায় রাঙ্গামাটি জেলায় ৩,৬৬৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শাকিলা সিথি, ৭১। চট্টগ্রামে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫,০০০-এর বেশি ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চান্দনাইশ এলাকার বাসিন্দারা। এসব এলাকার বেশিরভাগ মাটির ঘর ভেঙে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেকে এখনও দিন কাটাচ্ছেন আশ্রয়কেন্দ্র বা আত্মীয় স্বজনদের বাসাবাড়িতে। জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বন্যায় ধসে গেছে একপাশের মাটির দেয়াল। ঘরের ভেতর এখনো পানি, কাদা আর পলি মাখামাখি। ছড়িয়ে ছিটিয়ে আছে নষ্ট হওয়া আসবাবপত্র। পরিবেশ না থাকলেও এর মধ্যেই বাধ্য হয়ে পরিবার নিয়ে থাকছেন বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের নার্সারি ব্যবসায়ী নুরুল আলম। ভাঙা ঘরের অবস্থা দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নুরুলের স্ত্রী কোহিনুর আক্তার। বন্যায় আয়ের একমাত্র সংস্থান নার্সারিও ক্ষতিগ্রস্ত। 8-10 দিন লতি মানেলে পুরুত কোন ঘুম জানারে রাতিও ঘুম না দিনে তো ঘুম নেই। এটা বাসি ডর গলি নেরে রাত গলি যেত তোর ডাবল পরে গিয়ে কই পুরুত এত দূর না তো না বাসি এলে পুরুত না যাচ্ছে লই দিয়ে তো বেঞ্চি দিলে কিছু দিলে খাই নলে বাদে বইলো ইয়ে দূর বাদে কর দূর বাদে বই দেয় আল জমা রাখি আর ওই বেলা বাদে কিছু নাই বাবা। আর নার্সারি আর কিচ্ছু না বাজে কয়েকখান সারা আছে প্রায় 2 লক্ষ টাকার মতো আর নার্সারি গেছে বাবা। এবারের বন্যায় বাহারছড়া ইউনিয়নের বেশিরভাগ মাটির ঘরই ভেঙে গেছে। একই রকম অবস্থা বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ উপজেলার হাজারো পরিবারে। কারো কাছে হাত পাতি পারছি না, আর ত্রাণ যাগুলো আছে এইগুলি এদিকে এদিকে চলে যায়। বেড়ার যারা আছে তারারও প্রায় 10-15 দিন ধরে
অনরিতার সগুদ গুমুদ্দ নাই বাড়ি ডুবে গেছে, মাটি ঘর যেটা আছে এটা সব মানে ব্যাংকে জুড়ে মানে নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15,000-এর বেশি ঘরবাড়ি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলো। গদ্দর বাগে গুই দেওয়াল দেওয়াল ফরে গিয়ে গুই মাকে যাচ্ছে হেরা বাজে জামাইয়ে নেই বাজে ফসাল হয়ে। পাকা বাড়ি যাদের আছে ওই 10 ঘরের মানুষ পাকা বাড়ি এক ঘরে যাইয়া থাকতেছে। খুব কষ্ট হয়ে আছি ভাই, আর এটা পানি নিয়ে দিন হারাই দিই। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। এরপর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। রিয়েল অ্যাসেসমেন্ট করতে বলেছি এবং দ্রুত অ্যাসেসমেন্টটা পেলেই সরকারও বলেছে আমাদেরকে সেইভাবে তাদের ঘর মেরামতের জন্য সে সহায়তাটা দেবে। বন্যায় যারা বাসস্থান হারিয়েছেন তাদের প্রয়োজনীয় সহায়তার নিশ্চয়তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের কোনো দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আমাদের সরকার নিশ্চুপ বসে থাকতে পারে না। সে কারণে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের উপর ভরসা রাখেন। সরকারি হিসাবে এবারের বন্যায় চট্টগ্রাম বিভাগে ক্ষতিগ্রস্ত হয়েছেন 10,85,000 মানুষ। এর মধ্যে শুধু চট্টগ্রামেই ক্ষতিগ্রস্তের সংখ্যা 7,28,000। প্রণবেশ চক্রবর্তী, 71 চট্টগ্রাম। জনস্বার্থে যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু নিচু বেঞ্চ, ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা বলেন। তিনি বলেন, গ্রামে মাসে 75 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। যেন প্রান্তিক মানুষেরা কষ্ট না পায় সেজন্যই দাম বাড়ানো হয়নি। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে। বর্তমান সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 10,000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে যাবে, অর্থ সাশ্রয় হবে। পরীক্ষা হলে ঘাড় গড়িতেও দেয় না, এটা একটা সাবজেক্ট, আন্দোলনের সাবজেক্ট হলো, তো এটা হচ্ছে, এটা আমরা দেখছি। এই যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, কারো না কারো সন্তানটা ক্রিয়েট করতেছে। আপনারা সবাই মিলে যদি এটা না দেখেন তাহলে এটা কি? মিলন সাহেব খারাপ, মিলন সাহেবের দোষটা কি? আমি ফেসবুকে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, দেখলাম মিলন সাহেবের দোষ একটা ভালো পরীক্ষার সিস্টেম চালু করতে যাচ্ছে। মিলন সাহেবের দোষ হলো উনি যাতে কেউ নকল করে পাস না করে সেটা দেখতে যাচ্ছে। ওনার দোষ হলো যে উনি চাচ্ছেন ছাত্ররা বইয়ের মধ্যে ফেরত যায়, এটা অপরাধ। সেই জন্য ওনাকে কি বলে পদত্যাগ করতে হবে। রবিবার থেকে দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানালো আবহাওয়া অফিস, যা 5 থেকে 7 দিন অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে বলেও জানালো অধিদপ্তর। ভারী বৃষ্টিতে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বেড়ে দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা প্লাবিত হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। শারমিন নিরার প্রতিবেদন। গেল সপ্তাহে টানা বৃষ্টির পর কয়েকদিনের বিরতি, তবে রবিবার থেকে আবারও টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। শুধু তাই নয়, এই সময় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে, যা অন্তত 5 থেকে 7 দিন অব্যাহত থাকতে পারে পূর্বাভাস আবহাওয়া অফিসের। রবিবারের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের অঞ্চল বেড়ে যাবে বা বৃষ্টিপাতের তীব্রতা এবং অঞ্চল সবকিছু বেড়ে যাবে, তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আধিক্যটা বেশি থাকবে। আর গত 15 তারিখে 15 তারিখে বঙ্গোপসাগরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছে। এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে এমন শঙ্কার কথা বলছে অধিদপ্তর। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে আপনার
রংপুর বিভাগে, রংপুরে। শুধু তাই নয়, বন্যা সতর্কীকরণ কেন্দ্র মনে করছে ভারী বৃষ্টিতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা জেলার কিছু অংশ প্লাবিত হতে পারে। সেসব জায়গায় আমরা একটা বন্যা সতর্কতা রেখেছি এবং তিস্তা নদীর হয়তো নদীর সংলগ্ন নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো হয়তো প্লাবিত হয়ে আগামী 3 দিনের মধ্যে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা হতে পারে। বর্তমানে সিলেট ও সুনামগঞ্জের 2 অংশে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলছেন এই কর্মকর্তা। পানি হ্রাস পাচ্ছে এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না। শারমিন নীরা, 71, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা এবং পটুয়াখালীর দ্বীপগুলো প্লাবিত হয়েছে। পানির চাপে ভেঙে গেছে 2 উপকূলের কয়েকটি বেড়িবাঁধ। বেশিরভাগ মানুষ আশ্রয় নিয়েছে অপেক্ষাকৃত উঁচু এলাকায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। এই মুহূর্তে পানিবন্দী হয়ে আছে 10,000 মানুষ। খাদ্য সংকট, নিরাপদ আশ্রয়ের অভাব ও সাপের ভয়ে মানবেতর জীবন কাটছে তাদের। মেঘনার পানি বর্তমানে বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেউ দেখতে আসে না, এখন আমরা নদীতে ফুলান চাই লই, নদীর পানির মধ্যে বাঁচতে আসি। এখন আমরা জোয়ার ভাড়াতে ছেলে মেয়েদের অনেক কষ্টকাল আসে, জীবনযাপন যাইতেছে, এখন অনেক কষ্টকাল আসে আমরা করতেছি। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোনাতলা নদীর পানিতে নীলগঞ্জ ইউনিয়নের 7টি গ্রামের বিস্তীর্ণ ফসলের জমি তলিয়ে গেছে। আর পশ্চিম লোন্দা গ্রামের অন্তত 300 পরিবার প্লাবিত হয়েছে টিয়াখালী নদীর পানিতে। এছাড়া হাজীপুরের সদরপুরে ভেঙে যাওয়া বাঁধ ও স্লুইস গেট দিয়ে পানি ঢুকে তলিয়ে আছে অন্তত 700 একর ফসলি জমি। হুমকিতে রয়েছে জালালপুর বেড়িবাঁধ। গাজীর খাওয়া ঘাট, মিশনবাড়িয়া এবং জেলেদের এবং আমাদের হাঁটা চলার যে এত কষ্ট, যা ভাষায় প্রকাশ করতে পারি না। জালালপুর পর্যন্ত যাইতে আমাদের মেইন যে বেরিবাদ, এই বেরিবাদ থেকে যাইতে আমাদের খ্রিস্টানরা সুলিশ বাজে, সুলিশটা বর্তমানে 2 বছর যাবৎ ভাঙ্গা। লঘুচাপের প্রভাবে টানা 3য় দিনের মতো জোয়ারের পানিতে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের 5টি গ্রাম, চরমন্তাজ ইউনিয়নের 1টি গ্রাম এবং বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় পুকুরের মাছ ভেসে গেছে। আমাদের বাড়িঘর সব চলে যাচ্ছে জোয়ারের পানিতে, আমাদের টেকসই বেড়িবাঁধ দরকার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী চালিতাবুনিয়া ইউনিয়নে প্রায় 3 কিলোমিটার এবং চরমন্তাজ ইউনিয়নের চর আন্ডা এলাকায় প্রায় 4 কিলোমিটার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে উন্মুক্ত রয়েছে। আল ইমরান, 71। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় পানি বেড়ে স্লুইস গেট ভেঙে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার খবরের আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, প্লাবিত গ্রামের মানুষ এখন কি অবস্থায় আছে, আর সমুদ্র বন্দরে কয় নম্বর সতর্ক সংকেত চলছে? ধন্যবাদ অদিতি, আপনাকে আমি শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে যে সুস্পষ্ট লঘুচাপটি কিন্তু বর্তমানে লঘুচাপে পরিণত হয়েছে এবং পায়রা সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ছিল সেটি কিন্তু এই মুহূর্তে বহাল রয়েছে। আর আমি রয়েছি যে টিয়াখালী নদীর সংলগ্ন তীরে, যেখানে যে এলাকাটি কিন্তু 300 পরিবার প্লাবিত হয়েছিল সকালের জোয়ারে, সেখানকার কিন্তু যে এখন ভাটা হচ্ছে, কিন্তু পাশাপাশি যেখানকার যে নদী তীরবর্তী এলাকার মানুষের যে ক্ষত সেটি কিন্তু বের হয়ে আসছে। এখানকার যে নদী ভাঙ্গন, পাশাপাশি যে নদীর পানি বের হওয়ার যে স্থানীয় যে বাঁধগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়টি কিন্তু স্থানীয় উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। হাজীপুরের যে অবস্থাটা সেটা হচ্ছে, হাজীপুরে গত 1 সপ্তাহ ধরে কিন্তু বেড়িবাঁধটি ভেঙেছে, কিন্তু বেড়িবাঁধ 46টি ভেঙেছে, কিন্তু সেখানেও কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। উপজেলা প্রশাসন বিষয়টি আমাদের জানিয়েছেন, যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে তারা বিষয়টি পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনকে অবহিত করেছেন, কিন্তু এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় কিন্তু
যে নীলগঞ্জের যে 7টি গ্রামের প্রায় 700 একর ফসলি জমি সেটা কিন্তু আসলে এই মুহূর্তে পানিতে প্লাবিত হয়ে রয়েছে। প্রতিদিন জোয়ার ভাটায় যে কিন্তু এখানে প্লাবিত হচ্ছে। এখানকার মানুষের যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে যে যদি এই বর্ষার শেষ হওয়ার আগেই যদি এই বেড়িবাঁধ এবং সহসুলিশ টিম সংস্কার করা না হয় তাহলে কিন্তু কৃষির যে স্বর্গভূমি খ্যাত যে নীলগঞ্জ সেটি কিন্তু আসলে এবছর কৃষকরা কিন্তু সীমাহীন লোকসানের সম্মুখীন হবে। পাশাপাশি কিন্তু এই যে আমরা এই যে টিয়াখালী নদীর তীরে কিন্তু আজকে সকালে দুপুরের জোয়ারে কিন্তু একটি 4 জেলে নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। যদিও অন্য ট্রলারের জেলেরা সেই 4 জেলেকে উদ্ধার করেছে, কিন্তু ভেঙে যাওয়া ট্রলারটি সহ ট্রলারের যে মালামাল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষ যে বিষয়টি বলছেন যে প্রতি বছর দুর্যোগ আসে, কিন্তু এখানকার যে ভেঙে যাওয়া যে ক্ষত সেটি কিন্তু আসলে সংস্কার বা মেরামতে কোনো উদ্যোগ নেয় না উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড। কলাপাড়ার এই শুধু এই বেড়িবাঁধ নয়, কলাপাড়ার যে পশ্চিম লোন্দা গ্রামের যে রিং বেড়িবাঁধটি সেটা কিন্তু গত 3 বছর ধরে ভাঙা অবস্থায় রয়েছে, সেটি কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেই। স্থানীয় মানুষ কিন্তু পরপর বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি পেশ করেছে, কিন্তু সেখানকার উন্নয়নে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। কারণে এই যে বর্ষা মৌসুম এসেছে, বিভিন্ন ধরনের লঘুচাপ নিম্নচাপের কারণে এখানকার মানুষ প্লাবিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে বিষয়টি জানিয়েছেন তারা কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করবেন, যদি প্রয়োজনীয় বরাদ্দ থাকে তাহলে চাই সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন, কিন্তু সবশেষ অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি কুয়াকাটা সৈকত কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং বালু খাওয়ার কারণে কুয়াকাটার যে পশ্চিম লেম্বুর বন থেকে শুরু করে কুয়াকাটার যে ঝাউ বাগান সেখানে কিন্তু আজকে এবং গতকালকে জোয়ারে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক গাছ উপড়ে পড়ার সংবাদ আমরা পেয়েছি। এই ছিল আমার কাছে কলাপাড়া থেকে সবশেষ খবর। অদিতি, ধন্যবাদ সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানিয়ে দেবার জন্য। দর্শক, পটুয়াখালীর কলাপাড়া থেকে সহকর্মী মিলন কর্মকার রাজু জানিয়ে দিচ্ছিলেন প্লাবিত এলাকাগুলোর খবর। টানা বৃষ্টির কারণে বগুড়ায় নষ্ট হয়ে গেছে বহু সবজির ক্ষেত। দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদনকারী এই অঞ্চলে ক্ষেতেই নষ্ট হয়েছে পটল, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, করলা ও কাঁচামরিচ। এর সরাসরি প্রভাব পড়েছে জেলার সবচেয়ে বড় তরকারির বাজার মহাস্থানে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমে যাওয়ায় প্রতিটি সবজির দাম এখন চড়া। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। শুধু বগুড়ার মহাস্থান বাজার থেকে প্রতিদিন 45 থেকে 50 ট্রাক সবজি দেশের দক্ষিণ, পূর্ব ও পশ্চিম অঞ্চলে সরবরাহ করা হয়, কিন্তু টানা বৃষ্টির পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ব্যবসায়ীরা জানান বহু ক্ষেতের সবজি নষ্ট হওয়ায় জেলার বাইরে পণ্য পাঠানো প্রায় বন্ধ। এলাকার চাহিদা মেটাতেই অন্য জেলা থেকে সবজি কিনে আনতে হচ্ছে। দিনাজপুর থেকে আসে, আপনার নওগাঁ থেকে আসে, যার বাজার আপনি কুষ্টিয়া থেকে আসে, এই বিভিন্ন জায়গার থেকে আসে এখানে আমদানি হয়। বন্যায় সবকিছু আপনার আপনি তুলে গেছে, যাওয়ার জন্য আপনার ফসলের দাম বৃদ্ধি পেয়েছে। ফুল ঝরে পড়ে, তারপরে আপনি জোয়ার নষ্ট হয়ে যায়, এই জন্যই হয়তো দাম বেশি হয়। কামলা কিষানগড়ের বাজার বেশি দাম, কিন্তু কৃষকদেরও পয়সা হচ্ছে না। বাতালে আবার নতুন করে গজান লাগবে, আবার নতুন করে বীজ ফালান লাগবে। বাজারের এই পরিস্থিতি নিয়ে খুচরা ব্যবসায়ীরা জানান বছরের এই সময়ে সাধারণত সবজির সরবরাহ কিছুটা কম থাকে, কিন্তু এবার বৃষ্টির কারণে সেই পরিস্থিতি এত খারাপ হয়েছে। দোকানে করলা আছে, পটল আছে, কচু আছে, আর আলু আছে। আপনি করলাটা বৃষ্টির কারণে নষ্ট করে একটু দাম বেশি, আপনি 26-27 টাকা এমন বিক্রি হচ্ছে, 65 টাকা কেজি, আমরা 70 বিক্রি করতেছি। সব জমিতে সবগুলো মালই মনে করেন এখন সংকটে বেজে গেছে, মানে বৃষ্টি বাদলে আরও সংকট হচ্ছে, 2-4 দিন পর আরও হবে। এখন আমরা যে কোনো জিনিস কিনতেছি উদ্যোগতি দাম। এদিকে কৃষক ও পাইকাররা জানিয়েছেন বাজারের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই, আর এজন্য ক্রেতাদের অপেক্ষা করতে হবে বর্ষা মৌসুম শেষ হওয়া পর্যন্ত। এবছর বগুড়ায় 6592 হেক্টর জমিতে নানা জাতের সবজি চাষ হয়েছিল। প্রাথমিক হিসাবে সাম্প্রতিক বৃষ্টিতে সম্পূর্ণ নষ্ট হয়েছে 420 হেক্টর জমির সবজি। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া। টানা বৃষ্টিতে মানিকগঞ্জের মরিচ ক্ষেতগুলো ডুবে গেছে, এতে লোকসানে পড়েছেন বহু মরিচ চাষি। এরই মধ্যে বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। কৃষি কর্মকর্তারা বলছেন ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। মনিরুল ইসলাম মেহেরের প্রতিবেদন। চলতি মৌসুমে মানিকগঞ্জে কাঁচামরিচের বাম্পার ফলন হলেও টানা 1 সপ্তাহের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে মরিচ ক্ষেত। এতে লোকসানে পড়েছেন বহু কৃষক। কৃষকরা জানান মৌসুমের শুরুতে মরিচের তেমন দাম পাননি,
এখন দাম বাড়তে থাকলেও টানা কয়েকদিনের বৃষ্টিতে মরিচের ক্ষেতগুলো ডুবে গেছে। বৃষ্টির কারণে মরিচ তুলতে পারেননি কৃষকরা। আদাপুষ্ট কিছু মরিচ তুলে বাজারে বিক্রি করলেও গাছের বেশিরভাগ মরিচই ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি বৃষ্টির কারণে এই সব মরে গেছে, ক্ষেতগুলো নাই, সব ঢলে ক্ষেতগুলো সব মরে গেছে। আমাদের এখন আর বেচাকিনি মরিচ বেচার মতন তফিক আমাদের নাই। মরিচ ক্ষেত চলে গেল, আমাকে চলামালাই কষ্ট। কৃষকরা আরও জানান, মরিচ বিক্রি করে তাদের সংসার চলে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হয়, কিন্তু লোকসানে বিপাকে তারা। হয়তো 1.5-2 মাস পরে পানি আসতো, তা হইলো না, আগেই বৃষ্টিতে শেষ হয়ে গেল। এখন তো মনে করেন আমাকে অনেক লস। ছেলে মেয়ের লেখাপড়া করি, এই কারেন্ট বিল ইডা সেডা আমাকে সংসার দিয়ে চালাই। এখন আমাকে হয়ে গেল, এখন আমাকে সংসার কেমনি চলবো। ক্ষতিগ্রস্তদের সহায়তায় কৃষি অফিস থেকে কোনো ধরনের খোঁজখবর কিংবা সহায়তা করা হয়নি বলে অভিযোগ কৃষকদের। আমাদের কি খোঁজ খবর নিলা যে না, কিছু আসে নাই আমাদের কাছে, কৃষি অফিসার তার কিছু আসে নাই। তবে জেলা কৃষি কর্মকর্তারা বলছেন, মরিচ সহ অন্যান্য ফসলের ক্ষতি নির্ধারণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বিভিন্ন উপজেলাতে 4 থেকে 5 হেক্টর জমি মরিচ অলরেডি তুলিয়ে গেছে। তাছাড়াও মরিচের জমিতে কৃষক কিন্তু এখন নামতে পারছে না অতিবৃষ্টির কারণে, যার জন্য মরিচ তুলতে সমস্যা হচ্ছে এবং পরিবহনের সমস্যা হচ্ছে। তার কারণে মরিচের ক্ষেত্রে অনেক সময় বাজারে এখন একটু দাম বেড়েও যেতে পারে, তবে যাতে কৃষক মরিচ তুলতে পারে এবং তুলে যেন সরবরাহটা বাড়াতে পারে, সেজন্য আমরা কাজ করছি। এবার মানিকগঞ্জে রবি ও খরিফ মৌসুমে মরিচের আবাদ হয়েছিল 4256 হেক্টর জমিতে। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। টানা বৃষ্টির প্রভাবে চট্টগ্রামের বাজারে সব ধরনের সবজি, মাছ, মুরগি, ডিম ও পেঁয়াজের দাম বেড়েছে। সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা, আর এতে সবচেয়ে বিপাকে পড়েছেন কম ও মধ্য আয়ের মানুষ। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। কয়েকদিনের টানা বৃষ্টির পর চট্টগ্রামের বিভিন্ন কাঁচা বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে 160 টাকা, ঝিঙ্গা 140, করলা 160, টমেটো 140 এবং পটল 80 টাকায়। বিক্রেতাদের দাবি, অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ কমে গেছে, এতে পাইকারি বাজারেই দাম বেড়েছে, আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। এখন বাজার হলো যার যেমন ইচ্ছে তেমন, বাজারে উচ্চ হারে বাজারের দাম, সেটা পণ্যের দাম নিয়ে নিচ্ছে। তরি তরকারির দাম এমন যে নাগালের বাইরে। সবগুলা গত সপ্তাহের থেকে এই সপ্তাহে 40 থেকে 50 টাকা সবগুলা বাড়তি। প্রচুর চাপ, এটা মধ্য ক্লাস যারা মিডিয়াম ক্লাসের মানুষ, ওদের জন্য তো অনেক চাপ। শুধু সবজি নয়, বেড়েছে প্রাণীজ আমিষের দামও। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে 180 টাকা এবং দেশি মুরগি 30 টাকা বেড়ে 680 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম 10 টাকা বেড়ে হয়েছে 130 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকায়। আজকে আপনার রান্না মাংস হচ্ছে 1000 টাকা, আর আর মাংস 800, 850-এর ভিতর বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 340-50, সোনালী মুরগির রেট ঠিক আছে। ফার্মের মুরগি 175-80। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে ডিমের বাজার আলাদাও বাড়ে গেছে, আবার একটু সরবরাহেরও ঘাটতি দেখা গেছে, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরার ট্রলার যেতে না পারায় সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। এতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের দাম কেজি প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা। প্রতিটাতে তো 100-150 টাকা করে বাড়তি মাছের দাম, কোনোটাতে 200-300 টাকাও বাড়তি। মাছ কম পাইতেছি, কালকে আজ পাই নাই, আজকে পাইছি অল্প। আদা ও রসুন 140 টাকা কেজিতে বিক্রি হলেও পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে দাঁড়িয়েছে 50 টাকায়। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 35 থেকে 40 টাকা, এই সপ্তাহে এটা 45 টাকা, আপনার 50 টাকার মধ্যে ভালো মানের পেঁয়াজগুলো। পুরানগুলো চাউল একটু বাড়তেছে, আর বিশেষ করে চিনিগুলো চাইলটা মানে গোড়ার দৌড়ের মতো দুধতেছে। এটা ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়লে দামও কমে যাবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। সিরাজগঞ্জে দূষণ ও দখলে প্রাণ হারানো কাটাখালী নদীর প্রাণ ফেরাতে 140 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। শহরের মধ্য দিয়ে বয়ে চলা নদীটির সংস্কার ও সৌন্দর্য বাড়াতে জার্মান উন্নয়ন সংস্থা GIZ-এর অর্থায়নে বাস্তবায়িত হবে এই প্রকল্প। এর আওতায় খনন, তীর সংরক্ষণ, ফুটপাত,
ওয়াকওয়ে এবং 3টি বড় সেতু নির্মাণ করা হবে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। 1803 সালে ব্রিটিশরা বড়াল খাল খনন করলে যমুনা নদীর সঙ্গে যুক্ত করে নাম দেয় কাটাখালী নদী। সে সময় এটি ছিল সিরাজগঞ্জ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের একমাত্র পথ। কিন্তু 1962 সালে নদীটির এক প্রান্ত বন্ধ হওয়ায় ধীরে ধীরে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। দখল আর দূষণে নদীটি পরিণত হয় ভাগাড়ে। পৌরবাসী জানান, ময়লা আবর্জনা ও শিল্প কারখানার দূষণে কাটাখালী এখন মৃতপ্রায়। শহরের মধ্যে কাটাখালী একটি সুন্দর রূপ পাবে এবং সেই রূপের কে ধারণ করে মানুষজন যারা সকালবেলা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছে তারা এখানে সকালে তারা তাদের এই মর্নিং ওয়াক এখান দিয়ে করতে পারবে। আমরা চাই যে এই কাটাখালী যেন তাড়াতাড়ি সংস্কার করে এই কাটাখালীর যে তার পুরানো যে যৌবন সেই যৌবনটা যেন ফিরে পায়। কাটাখালী খননের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। স্থানীয়দের অভিযোগ, বিগত 2 যুগে কয়েক দফা বরাদ্দ এলেও নামমাত্র কাজ হয়েছে। সবশেষ 2019 সালে যমুনার সঙ্গে সংযোগ স্থাপন করা হলেও স্থায়ী সমাধান হয়নি। বিগত সরকারের সময় অনেকবার বাজেট আসছে, কোনো দৃশ্যমান কোনো কাজ আমরা চোখে পড়িনি। তো এবার যে নতুন বাজেট আসছে, আমরা এই সিরাজগঞ্জের সাধারণ মানুষ হিসেবে বা নাগরিক হিসাবে আমাদের দাবি যে এবার যেন এর একটা পার্মানেন্ট সমাধান হয়। সম্প্রতি কাটাখালী নদীর প্রাণ ফেরাতে 140 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এতে সন্তোষ জানিয়েছেন কাটাখালী বাঁচাও আন্দোলন সংশ্লিষ্টরা। অতীতে যেমন লুটপাট হয়েছে, যে 140 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই টাকা যেন লুটপাট না হয়। প্রয়োজন হলে আমাদের দেশের কোনো ঠিকাদারকে না দিয়ে বিদেশি ঠিকা প্রতিষ্ঠানকে দিয়ে সুন্দরভাবে এই বরাদ্দ বাস্তবায়ন করতে হবে। পৌর প্রশাসক জানান, প্রকল্পের আওতায় খনন, তীর সংরক্ষণ, ওয়াকওয়ে, ফুটপাত এবং 3 বড় সেতু নির্মাণ করা হবে। সড়কের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে তৈরি হবে নদী ঘেঁষা অবকাঠামো। প্রকল্পে 7টি প্যাকেজে বিভক্ত। 7টি প্যাকেজের মধ্যে 2টা প্যাকেজের কাজ আমরা এর মধ্যে শুরু করেছি। যে বড় প্যাকেজ অর্থাৎ খাল খনন এবং খালের সৌন্দর্য বৃদ্ধি, 2 পাড়ের পাড় বাঁধাই করা, সেই কাজটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই প্রকল্পের আওতায় নিজস্ব প্ল্যানার এবং ডিজাইনার দিয়ে এই কাজ পরিচালনা করা হবে। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী কাটাখালী নদী আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। শাকিলা সিথি, 71। শেরপুরের সোমেশ্বরী নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে 5 গ্রামের প্রায় 15,000 মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের নদী পারাপার হতে হয়। তবে এরই মধ্যে সংসদ সদস্য দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন। তারিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুর শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে গারো পাহাড়ের বালিজুড়ি গ্রাম। ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীটি এই গ্রামের বুক চিরেই বয়ে গেছে, কিন্তু স্বাধীনতার 55 বছর পরেও এর উপর নির্মাণ হয়নি একটি সেতু। দুপারের লোকজন বলেন, বিকল্প ব্যবস্থা না থাকায় নিজেদের টাকায় বাঁশ আর কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করেন তারা। বর্ষা এলেই পাহাড়ি ঢলে ভেঙে যায় কয়েকবার। এ সময় খাড়ামোড়া, রাঙাজান, কোচপাড়া, তাওয়াকুচা ও বালিজুড়ির মানুষের ভোগান্তির সীমা থাকে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে শিক্ষার্থী, কৃষক আর রোগীরা। হাজার হাজার লোক, প্রায় 5-7 হাজার বুড়ারি আছে, আরো জনগণ তো আরো আছে। এই এলাকার মানুষের জানমালের যে এরকম দুর্ভোগ্য, কিন্তু কোনো সরকারই এই উদ্যোগ নেয় না যে ব্রিজটা হবে, বা খালি শুনতেই আছে কিন্তু কাজ হয় না। এই বছর বিএনপি সরকার আসছে, যদি এদের দ্বারা এই কাজগুলি হয় মানুষের জন্য, কল্যাণের জন্য। এদিকে 100 মিটার প্রকল্পের মাধ্যমে প্রস্তাব করে ব্রিজ তৈরির চেষ্টা করা হলেও বুয়েটের বিশেষজ্ঞ টিম ব্রিজটি বড় করার পরামর্শ দেন, তাই বন্ধ রয়েছে প্রকল্পটি। ব্রিজটা আরো বড় ব্রিজ প্রয়োজন, সেই জন্য ব্রিজটা পরবর্তীতে মরফোলজি স্টাডির কারণে ব্রিজটা রিজেক্ট হয়ে যায়। তবে এরই মধ্যে এলাকার সংসদ সদস্য দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন, আর বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। ব্রিজটা 100 মিটারের উপরে ব্রিজ করতে হবে, যার জন্য সমস্ত কিছু টেকনিক্যাল সমস্যা থাকায় এখন পর্যন্ত ব্রিজের অনুমোদন আসেনি, কিন্তু আমরা ব্রিজের জন্য কয়েকবার একাধিকবার লেখা হয়েছে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই যেন 100 মিটারের মধ্যে ফেলে টেন্ডার প্রক্রিয়া আমরা যাইতে পারি, এবং জরুরি ভিত্তিতে, কারণ এটা সকলে আপনারা জানেন আমার ওই অঞ্চলের মানুষের দাবিগুলির মধ্যে এটা একটা অন্যতম দাবি ছিল। তারা বলেন, একটি সেতু শুধু
শুধু উন্নয়নের প্রতীক নয়, সম্পর্কের বন্ধনও। তাই দ্রুত সেতু নির্মাণের দাবি জানান এলাকার লোকজন। নূর তাজমিন নীর, ৭১। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ছনপাড়া সড়কের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্পিড ব্রেকার বসানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকার লোকজন। শুক্রবার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন ছনপাড়া সড়কের স্বর্ণখালী এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, কাঞ্চন ছনপাড়া সড়ক দিয়ে রাজধানী থেকে নরসিংদী ও সিলেটগামী বিভিন্ন কর্মজীবী শ্রেণী পেশার মানুষ বিভিন্ন যানবাহন নিয়ে যাতায়াত করে। এই সড়কের পাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যে কারণে সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে স্পিড ব্রেকার দরকার। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।